দর্শক, এতদিন ব্যাপারটা আনঅফিসিয়াল ছিল, মুখে মুখে ছিল। এবার বোধহয় ব্যাপারটা একটু অফিসিয়াল হলো, অফিসিয়াল দিকে রূপ পেল। তেমনি মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের বিভিন্ন রকমের ভাষ্যে। এতদিন গত এক বছর ধরে যে আলোচনাটা, বিশেষ করে মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা এবং তারপর দিনই নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, তখনই আলোচনা হচ্ছিল যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই আলোচনা যখন আনঅফিসিয়ালি চলছিল, এবার সেটাকে অফিসিয়াল একটা রূপ দেওয়ার চেষ্টা করলো নির্বাচন কমিশন। কি তারা অবস্থান নিল, কি তারা বলতে চাইলো, এর ফলে আমরা কোন দিকে যাচ্ছি, মানে আওয়ামী লীগের মতোই আমরা সেই একই ধারায় চলতে চাইছি কিনা, সেই একই ধারায় চলতে গেলে আমাদের জন্য, আমাদের সরকারের জন্য কিংবা নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য কোনো সংকট তৈরি হবে কিনা, সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নির্বাচনের প্রসঙ্গে। আজকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কথার মধ্যে স্পষ্টতা না থাকলেও তিনি যে উদাহরণ দিয়েছেন এবং যেভাবে তিনি বলেছেন যে যে দলের নিবন্ধন স্থগিত সেই দলের মার্কাও স্থগিত, সুতরাং সেই মার্কাতে কেউ নির্বাচন করতে পারবে না। নিবন্ধন স্থগিত হলে সেই দলও নির্বাচন করতে পারবে না। গণমাধ্যম কি বলছে? যুগান্তর বলছে, যুগান্তর আওয়ামী লীগ বিষয়ে অনেক বেশি, বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন আওয়ামী লীগ বিষয়ে সব থেকে বেশি এগ্রেসিভ মনে হয়, অনেক ক্ষেত্রে আমার দেশের চাইতেও বেশি এগ্রেসিভ মনে হয়। তারা জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছিল, অভ্যুত্থানকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই যুগান্তর তারা বলছে নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশন থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্যাপারটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে যে দলের নিবন্ধন স্থগিত হয়েছে সেই দলের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অপশন নেই। নিবন্ধন স্থগিত মানে সেই দলের মার্কাও স্থগিত, সুতরাং নৌকা মার্কাই কেউ ভোট করতে পারবে না। তার মানে এটা এখন অফিসিয়াল রূপ পেল যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। যতই তাত্ত্বিক আলোচনা হোক না কেন, যতই অনেকে বলার চেষ্টা করুক না কেন যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমাদের শাসন ব্যবস্থা সংকটে পড়তে পারে ভবিষ্যতে, যে দল ক্ষমতায় আসবে তারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হতে পারে, আর আন্তর্জাতিক বিনিয়োগে বাধাগ্রস্ত হতে পারে ব্যাপারগুলো। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই একই পথে, একপাক্ষিক নির্বাচনের পথে এই সরকারের হাঁটা উচিত হবে না, এরকম অনেকে আলোচনা করার চেষ্টা করেন, অনেকেই বলেন। কিন্তু কোনো আলোচনাই আসলে সরকারের কিংবা নির্বাচন কমিশনের কর্ণপাত মানে তারা দেয়নি এবং তারা সেগুলোকে গুরুত্ব দেওয়ার কথা চিন্তাও করছে না। তারা মনে করছে যে তাদের যে ভাবনা একটা বড় অংশকে, সবথেকে বড় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন তাদের যুক্তি যেটা, সেটা হচ্ছে যে একটা বড় জনসংখ্যা, আমি যদি 30% ধরি, সেই 30% দেশের জনসংখ্যাকে বাদ দিয়ে তাদের ভোটাধিকারের কথা চিন্তা না করে যদি একটা নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচনটা আওয়ামী লীগের 14, 18 এবং 24-এর নির্বাচনের মতোই বিতর্কিত নির্বাচন হতে পারে। সুতরাং সেই পথে হাঁটা উচিত হবে কিনা, এটাই তো যারা বিশ্লেষণ করেন তাদের ভাষ্য। কিন্তু বাস্তবতা সেভাবে ভাবছে না সরকার মনে করছে যে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার থাকতে পারে না। অনেকে তো বলছেন যে আওয়ামী লীগ আসলে কোনো দলই না, যে যার মতো করে বলছেন। কিন্তু এর সঙ্গে আবার নতুন করে যেটা যুক্ত হয়েছে, গতকালকেই আমরা যে খবরটা নিশ্চিত হয়েছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি
প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের বলেছেন যে 14 দল এবং জাতীয় পার্টি তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা নাকি প্রধান উপদেষ্টা তাকে নিশ্চিত করেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আগামী নির্বাচন এদেরকে ছাড়াই অনুষ্ঠিত হবে। যদি এদেরকে ছাড়াই অনুষ্ঠিত হয়, আওয়ামী লীগের ক্ষেত্রে একটা কজ রয়েছে। আওয়ামী লীগ বিগত সরকারের নেতৃত্ব দিয়েছে, সরকার পরিচালনা করেছে এবং 2009-এর সরকার ছাড়া পরবর্তী 2 সরকারে জাতীয় পার্টি সরকারে ছিলও না। প্রথম সরকারে জাতীয় পার্টি ছিল, পরবর্তীতে আমরা দেখেছি 14 দলের কাউকেও সরকারে রাখা হয়নি, মন্ত্রিত্ব দেয়া হয়নি। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তো 14 দল এবং জাতীয় পার্টিকেও যদি আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা বড় বিষয়। এই ব্যাপারটা যেহেতু গতকালকে আবিষ্কৃত হয়েছে, ব্যাপারটা যেহেতু পুরনো না যে জাতীয় পার্টি এবং 14 দলকেও নির্বাচন করতে দেয়া হবে না, সেহেতু এখন এই ব্যাপারটা সব থেকে বেশি আলোচনা হবে এবং তাতে করে হবে কি যে ভোট করতে দেয়া হচ্ছে না যাদেরকে। যদিও নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত জানিয়েছে যে ভোট শব্দটা আর নির্বাচন কমিশনের কোনো জায়গায় ব্যবহৃত হবে না, সেই শব্দটা হয়ে যাবে নির্বাচন, অর্থাৎ ভোট বলে আর কিছু থাকবে না, নির্বাচন হয়ে যাবে। সেটাও মজার একটা সিদ্ধান্ত। নির্বাচন কমিশন আরও একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা পলাতক, যারা আসামি, বিভিন্ন মামলার যারা আসামি তারা নির্বাচন করতে পারবে না এবং পলাতকদের ভোটের অধিকারও থাকবে না। তাদের ভোটের অধিকার মানে স্থগিত করে দেয়া হবে, অর্থাৎ বাতিল করে দেয়া হবে। এখন তাদের ভোটের অধিকার কিভাবে বাতিল করে দেয়া হবে সেটাও একটা বিষয়। যদি মামলা আছে এমন আওয়ামী লীগারদের ভোটের অধিকার বাতিল করে দেয়া হয় তাহলে এটা আবার নতুন সংকট তৈরি হবে যে এই অধিকার মানে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনি তো কাউকে অপরাধী বলতে পারেন না। যতক্ষণ পর্যন্ত আদালত তাকে অপরাধী সাব্যস্ত করে বিচার না করছে, বিচার বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি অভিযুক্ত বলতে পারেন, অপরাধী বলতে পারেন না। তো অভিযুক্তকে আপনি এই ধরনের শাস্তি দিতে পারেন কি না সেটার আইনি প্রশ্নটা উঠবে, তখন হয়তো নির্বাচন কমিশন নতুন করে বিতর্কে জড়াতে পারে। যাই হোক, নির্বাচন কমিশন অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে পাঠিয়ে দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদ যদি সেটাকে মানে ইয়েস বলে তাহলে সেইভাবেই নির্বাচন কমিশন আগাবে। আগামী নির্বাচনে পোস্টার থাকছে না, এটা থাকছে না, ওটা থাকছে না, অনেক কিছু তারা সিদ্ধান্ত নিয়েছে। তবে সবথেকে বড় সিদ্ধান্ত, যদিও এটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত না, নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি যুক্তি দিয়ে নির্বাচন কমিশনের অবস্থানটা স্পষ্ট করেছেন, সেটাকেই আমরা অফিসিয়াল ধরে নিতে পারি যে এখন থেকে অফিসিয়ালি ঘোষিত হলো আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। এবং গতকালকে প্রধান উপদেষ্টার কথা যদি সত্যি হয়, রাশেদ খান যেটা বলেছেন যে 14 দল এবং জাতীয় পার্টিও নির্বাচন করতে পারছে না, তাহলে আমার মনে হয় যে এই যে একটা জোট, একটা পুরো জোটকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না, এটা প্রশ্নের মুখে পড়তে পারে। এখন এটা প্রশ্নের মুখে পড়লে সরকার কোন অবস্থানে যাবে, সরকার তার অবস্থান পরিবর্তন করবে কিনা সেটা সরকারের ভাবনা, সরকার বুঝবে। আন্তর্জাতিক চাপ তারা সামলাতে পারবে কিনা সেটা তাদের ভাবনা। আবার আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে এই সম্ভাবনা রয়েছে, তারাও চিন্তা করবে যে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসার ফল পরে এই প্রক্রিয়াটা, এই যে জাতীয় পার্টি 14 দল আওয়ামী লীগের সাথে এদেরকেও নির্বাচন করতে না দেয়া, এর ফলটা তাদের উপরে নেগেটিভভাবে আসবে কিনা সেটা তাদের ভাবনা, তাদের মতো করে তারা ভাববে। যদিও বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড, প্রায় শতভাগ সম্ভাবনা, কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান আমরা এখন পর্যন্ত স্থিতিশীল দেখিনি। আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে তারা প্রথমে নিষিদ্ধ করার বিপক্ষে ছিল, তারপরে যখন নিষিদ্ধ করা হলো তখন বিভিন্নভাবে সেটাকে স্বাগত জানিয়েছে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে 22 দলের যে ঐক্যমত্য, সেখানেও বিএনপির অংশগ্রহণ আমরা দেখছি। এর আগে বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না, অর্থাৎ বিএনপির রাজনৈতিক অবস্থানও পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত এই রাজনৈতিক অবস্থান বিএনপির জন্য কোনো সংকট তৈরি
করবে কিনা সেটাও বিএনপির ভাবনা। সব মিলিয়ে আমরা ঠিক পথে যাচ্ছি নাকি ভুল পথে যাচ্ছি সেটা হয়তো সময়ই বলে দেবে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন তারা কি সঠিক পথেই যাচ্ছে নাকি ভুল পথে তাদের স্টেপ আমরা দেখতে পাচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।